শুরু করছি ক্লাস 8-এর সেট নাম্বার 8 রে মার্টিন কোশ্চেন ব্যাংকের পেজ নাম্বার 80 আমাদের সেকেন্ড সামেটিভ রেপিটেশনে ইংলিশের আমাদের পার্টটি। তো প্রথমে নাম্বার 8 বলেছে এখানে 1 নাম্বারে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে তোমাদের প্যাসেজটি পড়ে তোমাদেরকে কোশ্চেন অ্যান্সারগুলো করতে বলা হয়েছে। তো আমরা এখানে ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি। নাম্বারে বলছে হু ওয়াজ মার্লিন, মার্লিন কে ছিলেন। তাহলে আমাদের উত্তরটি হবে, দেখো, মার্লিন ওয়াজ আ ওয়াইজ কাউন্সিলর, এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। মার্লিন ছিলেন পরামর্শদাতা এবং একজন জাদুকর। তারপরে নাম্বার 2 বলছে ওয়াই ওয়াজ দ্য টাইম ডিফিকাল্ট আফটার দ্য ডেথ অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন। সে রাজা এবং রানীর মৃত্যুর পরে কেন তা অনেক কঠিন হয়ে গিয়েছিল, সেই সময়টা কেন কঠিন হয়ে গিয়েছিল। তাহলে আমাদের উত্তর হবে দ্য টাইম আফটার দ্য ডেথ অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন the time difficult after the death of the king and the queen because many of the king's opponents were looking to seize the throne. সবাই রাজার যারা শত্রুপক্ষ ছিল, বিরোধীরা, তারা সবাই তার সিংহাসন দখলের জন্য চেষ্টা করছিল। তারপরে নাম্বার 3 হবে, কোশ্চেন বলছে হোয়াট ডিড মার্লিন অর্ডার স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্দি। বিশ্বাসের সঙ্গে স্যার হেক্টরকে মার্লিন কি আদেশ দিয়েছিলেন। মার্লিন অর্ডার স্যার হেক্টর দ্য ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসের সঙ্গে বলছে, অ্যান্ড হিজ ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ থ্রু অ্যাজ ওয়ার হিজ ওন সন। নিজের ছেলের মতন করে সেই ছোট বাচ্চাটিকে তৈরি করতে, মানুষ করতে বলেছিল। এরপরে বলছে রাইট ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স। বলছে আমাদেরকে ট্রু ফলস করতে বলেছে আর তার সঙ্গে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টও বলেছে করতে। নাম্বার 1 বলছে দ্য বেবি ওয়াজ র্যাপড ইন এ স্কারলেট ক্লক। যে বাচ্চাটা কি যে স্কারলেট ক্লকে পেঁচিয়ে রাখা হয়েছিল, এটা কি ছিল? হ্যাঁ, এই দেখো, এ বেবি র্যাপড ইন এ স্কারলেট ক্লক, এটা হবে এখানে ট্রু। তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটি হবে they placed in his hand a baby wrapped in a scarlet cloak. তারপরে নাম্বার 2 বলছে দে হ্যান্ডেড দ্য চাইল্ড ওভার দ্য ব্যারন্স। তারা বাচ্চাটিকে শত্রুপক্ষের হাতে তুলে দিয়েছিল। তো এই পোর্শনটা হবে এটা এখানে ফলস। তার আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে দে প্লেসড ইন হিজ হ্যান্ড এ বেবি wrapped in a scarlet ক্লক। তো আমাদের এই পোর্শনের ট্রু ফলসের পোর্শনটা হয়ে গেল। তো এখন আমরা করব পরের নাম্বার 2 কোশ্চেনে। তো আমরা আসছি নাম্বার 2-তে। এখানে বলছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। আমাদের এই কবিতাটি পড়ে আমাদের নিচের কোশ্চেনের উত্তরগুলি লিখতে বলা হয়েছে। নাম্বারে 1 নাম্বার বলছে হোয়ার ডাজ দ্য সি শেক হিজ সাইডস লাইক এ ডগ। আমাদের উত্তরটি হবে দ্য সি শেক হিজ ওয়েট সাইজ ওভার দ্য ক্লিপস। নাম্বার 2 হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। আমাদের দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। নাম্বার 3 হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবিতার নাম এবং লেখকের নাম লিখতে বলা হয়েছে। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য সি, দ্য পোয়েট ইজ জেমস রিভস। Number 4, who hollows and hollows have been referred to here in the poem. The sea hollows and hollows have been referred in the poem. Next, number 5 বলছে what kind of tune do the grasses play? এটা হবে the grasses play ready tune. Number 6, why do the grasses stop playing such tune in May and June? Because the quiet days come during the months of May and June. তারপরে নাম্বার বি বলছে রাইট ট্রু ফলস। নাম্বার 1, দ্য সি ডগ লাইজ পিসফুলি অন দ্য শোর। সমুদ্র তীরে খুব শান্তিতে সে সি ডগ কি ঘুমিয়েছিল।
এটা হবে ট্রু। হি লাইস অন দ্য স্যান্ডি শোর সো কোয়াইট হি স্কেয়ারলি স্নোর্স। নাম্বার 2 বলছে দ্য মুন রক্স ইন দ্য জেন্টাল ক্লাউড। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এটা হবে আমাদের ফলস। এটা হবে অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। নাম্বার সি বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, বাক্যটি পূর্ণ করতে হবে। নাম্বার 1, অ্যাট নাইট ওয়েন দ্য উইন্ড রোয়ার্স দ্য সি bounds to his feet and sniffs, shaking his wet sides over the cliffs. Number 2, on quiet days the sea lies on the sandy shores with his head between his paws. এরপরে আমরা আসছি আমাদের আনসিনে। তো আনসিনের পোর্শনটি তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা চলে আসবো নাম্বার 1 কোশ্চেনে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, হু ইজ অ্যান ইন্সপিরেশন টু দ্য স্টোরি। এই স্টোরির ইন্সপিরেশন কে ছিলেন? এবং নাম্বার 2 বলছে হোয়াট ডাজ শি ওয়ান্ট, তিনি কি চেয়েছিলেন? তাহলে আমাদের উত্তরটি হবে এখানে Dhaneshwari Devi Shao is an inspiration to the society. আর হবে হচ্ছে নাম্বার 2 অ্যান্সার, she wants to continue as a newspaper vendor till her last breath. নাম্বার বি বলছে complete the following sentences from the given passage. The felicitation program was organized at City Hotel. নাম্বার 2 বলছে রাকেশ ভাটিয়া ওয়াজ হবে ডিস্ট্রিক্ট সেক্রেটারি। এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলছে আন্ডারলাইন দ্য ডিপেন্ডেন্ট ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রাইট হোয়াট কাইন্ড অফ ক্লজ দে আর। নাম্বার 1 বলছে আই নো দ্যাট দ্য সান ইজ এ স্টার। এখানে বলছে আমি জানি যে সূর্য একটি নক্ষত্র। তাহলে এখানে যেটা বলছে যে কি দ্যাট দ্য সান, মানে কোনটা নক্ষত্র? সূর্য নক্ষত্র। এখানে সে দ্যাট দ্য সান ইজ এ স্টার, এটা হবে এখানে নাউন ক্লজ। তাহলে আমাদের উত্তরটি লিখবো এখানে আমরা দ্যাট দ্য সান ইজ আ নাউন ক্লজ। নাম্বার 2 বলছে দ্য ম্যান হু মেট ইউ ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। যে লোকটির সঙ্গে তুমি দেখা করেছিল গতকাল সে ছিল আমার ভাই। তাহলে এখানে যার সম্পর্কে বলছে হু মেট ইউ ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার, তার সম্পর্কে বলা হচ্ছে, সেক্ষেত্রে এখানে হবে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে নাম্বার 5 বলছে আন্ডারলাইন দ্য ফেস দ্য ফলোয়িং সেন্টেন্সে হোয়াট কাইন্ড অফ ফ্রেজ দে আর। নাম্বার 1, ইটস রেইনিং অ্যাট দিস মোমেন্ট। এখানে এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, এই যে বাক্যটা এটা সময় সম্পর্কে বলা হয়েছে, সেক্ষেত্রে এটি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাট দিস মোমেন্ট এটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ না ফ্রেজ। নাম্বার 2 বলছে ইয়ারলি টু বেড ইজ আ হেলদি হ্যাবিট। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এটি একটি ভালো স্বভাব। তাহলে এখানেও সেটি বলা হয়েছে যে এটা তোমাদের ঠিক সময় সম্পর্কে, কখন, সেটা সকালে তাড়াতাড়ি ওঠা, এটাও ঠিক তোমাদের সময় সম্পর্কেই বলছে, তাই এটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাম্বার 6 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ এ ডিরেক্টিভ। হি দেওয়া আছে ড্যাশ, এখানে লিভ দেওয়া আছে, বলেছে তোমাদের ইউজ পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের হ্যাড ইউজ হয় আর ভার্বের থার্ড ফর্ম। তো এখানে হবে হ্যাড লেফট, তো লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট, এখানে হবে হ্যাড লেফট। তারপরে নাম্বার 2 বলছে আওয়ার আর্থ ইজ, এখানে বলছে ওয়ার্মার ডে বাই ডে, এটা বলছে করতে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। অলরেডি ইজ দেওয়া আছে, আমরা এখানে গেটিং লিখব। তাহলে গেটিং লেখার সময় একটা জিনিস খেয়াল রাখবে, ডাবল টি ইউজ হবে গেটিং, তাহলে হবে ইজ গেটিং। এরপরে নাম্বার 7-এ বলছে হি হ্যাড 500 গোল্ড কয়েন্স হুইচ হি পুট ইন এ জার। এখানে ডিপেন্ডেন্ট ক্লজ এবং স্টেট ইটস কাইন্ড, এটা কোনটা কোন ক্লজ সেটা তোমাদেরকে করতে বলা হয়েছে। এটা হবে হুইচ হি পুট ইন এ জার, এটা হবে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। তা বলছে নাম্বার 2 হি লাইজ অন দ্য স্যান্ডি শোর, ফাইন্ড দ্য ফেস অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, এটা কোনটা হবে এখানে? স্যান্ডি কোথায় আছে, এটা বলছে স্যান্ডি শোর, এটা জায়গা সম্পর্কে বা ইয়ের সম্পর্কে বলছে সময়, এটা হবে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
নাম্বার 3 বলছে দ্য সোয়ালো সেই টু দ্য হ্যাপি প্রিন্স আই এম সেইং উইথ ইউ। এটা মোট তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে লিখবো আমরা দ্য সোয়ালো টোল্ড দ্য হ্যাপি প্রিন্স দ্যাট হি ওয়াজ সেইং উইথ হিম। নাম্বার 4 বলছে দ্য ওল্ড ম্যান সে টু দ্য লিটল গার্ল মে গড ব্লেস ইউ। চেঞ্জ ইন টু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট ব্লেস দ্য লিটল গার্ল। নাম্বার 5 বলছে অ্যান্ড নেক্সট ডে ওয়েন হি অ্যাওয়েক শি ক্রাইড আউট গুড মর্নিং। এখানে কোনটা তোমাদের বলেছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আর প্রিপোজিশন, তো এখানে হবে ইন আর হবে হচ্ছে এ। নাম্বার 6 বলছে উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন। এটা তোমাদের সেন্টেন্সটা ইনফিনিটিভে লিখতে বলেছে, তো উই রিড টু লার্ন। তো আমাদের এখানে সিন আনসিন গ্রামার 3 পোর্শনে তোমাদেরকে করে দেওয়া হলো। রাইটিং স্কিল আমি পরে ভিডিওতে দিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো লাগলে এটি শেয়ার করে দিও।